আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে ই-পাসপোর্ট অ্যাপ্লিকেশন সঠিকভাবে করবেন সেই বিষয়টা নিয়ে। তো ই-পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার আগে প্রথমে আমাদেরকে ই-পাসপোর্টের ওয়েবসাইটে আসতে হবে। তো ই-পাসপোর্টের ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা আপনারা গুগলে গিয়ে ই-পাসপোর্ট.gov.bd লিখলেও এখানে চলে আসতে পারবেন আর কি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে ই-পাসপোর্টের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটা আমি আমার আগের ভিডিওতে বলেছি। তো ওই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারেন। তো অ্যাকাউন্ট খোলার পরে আপনারা যেটা করবেন, এই যে সাইন ইনে আসবেন। সো সাইন ইনে আসার পরে আপনারা আপনাদের জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি আমার জিমেইল দিয়ে লগ ইন করতেছি আর কি। তো লগ ইন করার পরে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এইখানে ক্লিক করবেন আর কি। তো এখানে ক্লিক করার আগে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা আমার আজকের ভিডিও দেখার পরে যদি কোনোভাবে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে আপনাদের মনে হয় যে এটা অনেক বেশি ঝামেলাপূর্ণ, নিজেরা করতে চান না, তাহলে আপনারা আমার মাধ্যমে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন সঠিকভাবে করাতে পারেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং আমার মাধ্যমে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন সঠিকভাবে করে নিতে পারবেন। এছাড়াও ই পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, সমস্যা, এসব বিষয় নিয়ে আমার সাথে আলাপ আলোচনা করতে চাইলে বা পরামর্শ গ্রহণ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে ফিরে আসি। সেটা হচ্ছে যে আপনারা অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে আপনাদেরকে দেখাবে যে আপনারা কি ধরনের পাসপোর্ট, অফিসিয়াল অর্থাৎ আপনারা কোনো সরকারি মানে মন্ত্রী বা হচ্ছে যারা বিভিন্ন মন্ত্রণালয় ইয়েতে কাজ করে আর কি, বাইরের দেশের হচ্ছে বাংলাদেশ মিশনে কাজ করে সেরকম কিছু, নাকি অরিজিনাল মানে আমজনতা। তো আমরা সবাই তো মানে নর্মাল অ্যাজ ইউজুয়াল পাবলিক, সেক্ষেত্রে আমরা অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো এখানে ই পাসপোর্টের অ্যাপ্লিকেশনে অনেকগুলো ধাপ আছে, প্রত্যেকটা ধাপ আমি সুন্দরভাবে আপনাদেরকে বলে দেব। তবে ভিডিওটা একটু লং হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন, তাইলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। তো আমরা অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আসবে যে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ। যদি আপনি আপনার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন আর আপনি যদি নিজের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আই অ্যাপ্লাই ফর মাইসেলফে ক্লিক করবেন। না হলে এটাতে ক্লিক করা দরকার নেই। যেহেতু আমি আমার নিজের জন্য করতেছি, সেক্ষেত্রে আই অ্যাপ্লাই ফর মাইসেলফে ক্লিক করব। তো সিলেক্ট জেন্ডার আমরা যেটাতে দিলাম। তো আই অ্যাপ্লাই ফর মাইসেলফে ক্লিক করা মাত্র আমার ইনফরমেশন কিন্তু আমার নাম হচ্ছে অটোমেটিক নিয়ে নিছে, কারণ অ্যাকাউন্ট খোলার সময় আমি নাম অলরেডি দিয়ে দিছি। তো এই নামের বিষয়টা আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। তো ধরেন আহ হ্যাঁ, এই নামের বিষয়টা হচ্ছে যে নামটা কিভাবে দিবেন, গিভেন নেম কিভাবে, সারনেম কিভাবে, বা নামের মধ্যে ডট থাকলে ডট দেবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আমি হচ্ছে আরেকটা যে ভিডিও তৈরি করছি যে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, সেই ভিডিওতে বিস্তারিত বলছি। এখানে শর্টকাট যেটা বলি সেটা হচ্ছে যে আপনি আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন। তবে এনআইডি বা বার্থ সার্টিফিকেট যদি নামের মধ্যে যদি ডট থাকে, তাহলে সেই ডট এখানে ব্যবহার করা যাবে না। যেমন আমার নামের মধ্যে ডট ছিল, এই যে এমটির পরে একটা ডট ছিল, তো আমি এই ডটটা এখানে ব্যবহার করিনি, বা এটা এই পাসপোর্টের নিয়ম অনুযায়ী করাও যাবে না। তো আমি আমার নামটা এভাবে দিয়ে নিলাম। দেন সিলেক্ট প্রফেশন। তো প্রফেশন আমি হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট দিলাম। আর কোন প্রফেশনের জন্য কি ডকুমেন্ট দিতে হয় সেটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে দেখে আসতে পারেন। আর রিলিজিয়ন যার যেটা সেটা দিবেন। দেন ফোন নাম্বার, ফোন নাম্বারটা অটোমেটিক নিয়ে নিছে, আমি চাইলে অন্য একটা দিতে পারি আর কি। দেন এত ঠিকই আছে। ডিস্ট্রিক্ট অফ বার্থ যার যেটা সেটা দিবেন। বাট এটাও নিজেদের এনআইডি অনুযায়ী দিয়ে নেবেন আর কি। সিটিজেনশিপ ইনফরমেশন, অর্থাৎ আপনি এটা বাংলাদেশে যারা জন্মগ্রহণ করছে সবার ক্ষেত্রে ব্যয়বার। তো সব ইনফরমেশন গুলো ঠিক থাকলে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এরপরে অ্যাড্রেসের বিষয়টা আসবে। তো সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা সেটা সিলেক্ট করবেন, আমি আমার জেলা দিয়ে দিলাম। আমরা যেটা মূল ভুল করি যে এই অ্যাড্রেসটা কিভাবে লিখবো, এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। তো অনেকের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে।
তো যাদের হচ্ছে সেম তারা হচ্ছে আপনার এনআইডি ওপেন করবেন। যেমন এটা আমার এনআইডি। তো এই এনআইডির পিছে যেভাবে আছে এটা ওইভাবেই দিবেন। আর যদি প্রেজেন্ট আর আমার অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে ভিন্ন ভিন্নভাবে দিবেন। তো আমার যেহেতু সেম সেটা আমি আপনাদের দেখাইতেছি। তো আপনারা যেটা ভুল করেন যে সিটি, ভিলেজ বা হাউসে কি লিখবেন, আবার রোড, ব্লক, সেক্টরে কি লিখবেন। যারা গ্রামে থাকে তাদের তো এইগুলো নাই। আবার যারা শহরে থাকে এদের আছে। তো মূল ঝামেলাটা আপনাদের এরকম বাধে। তো আপনারা যেটা করবেন, আপনাদের যদি বর্তমানে স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে এনআইডির পিছে যেভাবে আছে ওইটাই এখানে ২ ভাগ করে নিবেন। মানে আপনাদের মূল যে অ্যাড্রেসটা, এই যে এটা যে মানে এই যে ডাকঘরের আগে পর্যন্ত মূল যে অ্যাড্রেস এইটাকে ২ ভাগ করবেন। ২ ভাগ করে ১ ভাগ হচ্ছে রোড, ব্লক, সেক্টরে লিখবেন ১ম ভাগ, আর সেকেন্ড ভাগ লিখবেন হচ্ছে সিটি, ভিলেজ বা হাউসের মধ্যে। আর যারা শহরে থাকেন তো ওদেরই তো নিশ্চয়ই এরকম ইয়েগুলো আছে। সেক্ষেত্রে শহরে যারা থাকে তাদের আরেকটা বিষয় এরকম হতে পারে, সেটা হচ্ছে যে এই ডাকঘরের আগে পর্যন্ত এই যে রাজারহাট এখান থেকে শুরু করে এই পুরা অংশটা ২ ভাগে ভাগ করে এখানে লিখতে পারবেন। আর শহরে যদি রোড, ব্লক, সেক্টর থাকে যেটাই থাকুক না কেন, সোজা কথায় আপনাদের পোস্ট অফিসের আগে পর্যন্ত যা অ্যাড্রেস আছে ওইটাকে ২ ভাগ করে ফার্স্ট অর্ধেক লিখবেন এখানে, সেকেন্ড অর্ধেক লিখবেন এখানে। তো আমি আমার এনআইডি অনুযায়ী ফিল আপ করতেছি। সেটা হচ্ছে যে আমার হচ্ছে ডাকঘরের আগে পর্যন্ত মাত্র ২টা পার্টি আছে। তো এই ফার্স্ট পার্টটা আমরা হচ্ছে লিখবো হচ্ছে রোড, ব্লক, সেক্টরে। আর সেকেন্ড পার্টটা আমরা লিখবো হচ্ছে সিটি বা ভিলেজ হাউস। দেখেন মিলিয়ে নেই এটা, দেন এটা লিখছি। এই যে এটা দেন আমরা যাব হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস। পোস্ট অফিস হচ্ছে আমাদের এনআইডিতে যেভাবে আছে আমরা ঠিক সেভাবে দিব। এটা আছে, আমরা এটা খুঁজে বের করবো এখান থেকে খুঁজে বের করবো অথবা সার্চ করবো, আর চলে আসছে। দেন পোস্টাল কোড, এখানে পোস্ট অফিস সিলেক্ট করলে এটা অটো নিয়ে নেয়। পুলিশ স্টেশন আমাদের যেটা সেটা দেব। দেন যদি আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর করার অ্যাড্রেস সেম হয় তাহলে আমরা হচ্ছে এখানে ক্লিক করব, নয়তো ক্লিক করার দরকার নেই। যেহেতু আমার সেম আমি এখানে ক্লিক করব। ও আরেকটা বিষয়, আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস যেটা হবে আপনাদের ওই প্রেজেন্ট অ্যাড্রেস অনুসারে কিন্তু পাসপোর্ট অফিস সিলেক্ট হবে। তো আমি এটা আমার সেম হতে আমি ক্লিক করলাম। দেন আমরা যাব হচ্ছে এই যে রিজিওনাল পাসপোর্ট অফিস, এখান থেকে দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে। আইডি ডকুমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ন্যাশনাল আইডি নাম্বার। আপনার এখানে এনআইডি নাম্বার, অথবা যদি আপনি যদি 18 হন সেক্ষেত্রে আপনার হচ্ছে বার্থ সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে আর কি। তো আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই যে আপনাদের এনআইডি নাম্বারটা দিলে এখানে সুন্দরভাবে দেখাবে যে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম, অর্থাৎ আপনার এনআইডি সার্ভারের সাথে এখানে অটোমেটিক সেট করা আছে। এরপরে আপনি যদি আগের কোনো পাসপোর্ট থাকে তাহলে এমআরপি থাকলে এমআরপিতে ক্লিক করবেন, ই পাসপোর্ট থাকলে ই পাসপোর্ট, আর যদি না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ ক্লিক করবেন। যদি আপনাদের হচ্ছে এমআরপি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে এমআরপি পাসপোর্ট কেন আপনার এই ইস্যু করতেন সেটা লিখতে হবে। যেমন এমআরপি থেকে ই পাসপোর্টে আসতে চাইলে এটা যদি মেয়াদ শেষ হয় তাহলে এক্সপায়ার সিলেক্ট করবেন, যদি হারিয়ে যায় বা চুরি হয় তাহলে এই লস্ট বা স্টোলেন। আর যদি এমআরপি থেকে ই পাসপোর্ট করার সময় যদি কোনো ডাটা চেঞ্জ করতে চান তাহলে এইটাতে সিলেক্ট করবেন আনইউজেবল, মানে নষ্ট হয়ে গেছে এই টাইপ কিছু একটা, আদার অন্য কোনো রিজন আপনি দিতে পারেন। আর যদি আপনার আগে ই পাসপোর্ট থেকে থাকে ওই সেম কারণগুলাই দিবেন যে কেন ইয়ে করতে চান। আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। তো আমার যখন যদি থাকে আগের পাসপোর্ট তো সবগুলা ইনফরমেশন এখানে দিলে তখন নিচে হচ্ছে সিলেক্ট ইয়ে দেখাবে আর কি। তো যেহেতু আমার নাই, তো আপনার এই ইনফরমেশন দিলে এখানে সব শো করবে। যেমন আপনি এখানে যে ডাটাগুলো দিয়েছেন সেগুলো এই পাশে সবার বামে, আর মাঝখানে শো করবে এনআইডি থেকে বা বার্থ সার্টিফিকেট থেকে যে ডাটা নিচ্ছে ওইটা। আর ডান পাশে দেখাবে আপনি যদি পূর্বে কোনো ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট থাকে সেটার ডাটা। তো এটা এখানে শেষ হয়ে গেল। দেন ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ, বা আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা। যেহেতু আমার নাই সুতরাং নোতেই, দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। প্যারেন্টাল ইনফরমেশন, এই প্যারেন্টাল ইনফরমেশনও খুবই গুরুত্বপূর্ণ। এখানে যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে যে এই যে ফাদার্স নেম অ্যাজ পার এনআইডি বা বিআরসি, আমাদের যেটা সমস্যা হয় যে আমরা দেখি যে বাবা মার এনআইডির সাথে আমার এনআইডি মিল নাই বা আমার সার্টিফিকেটের নামে মিল নাই, এটা কোনো প্রবলেম না। এখানে মূলত আপনি অ্যাপ্লাই করবেন আপনার ডকুমেন্ট অনুযায়ী।
আপনার এনআইডিতে যেভাবে আছে ঠিক ওইভাবেই এখানে দিবেন। তো অনেকে বলবেন যে আমার তো এনআইডিতে বাংলায় নাম বা পিতামাতার নাম বাংলায়, সেটা কি করব? সেক্ষেত্রে আপনার যদি সার্টিফিকেট থাকে, সার্টিফিকেটে যেরকম আছে ঠিক ওইভাবেই দিবেন। আর যদি সার্টিফিকেট না থাকে, সেই ক্ষেত্রে আপনার পিতামাতার এনআইডিতে ইংরেজিতে যেভাবে আছে ঠিক ওইভাবেই দিবেন। তো আমি আমার পিতার নাম এখানে দিচ্ছি। ও আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পিতার নামের মধ্যে যদি ডট থাকে, এখানে ডট দেওয়া যাবে না। যেমন আমার নামের মাঝখানে এমডির পরে ডট ছিল, এই ডটটাও আমি ওখানে দিইনি বা এটা দেওয়া যাবে না এই পাসওয়ার্ডের নিয়ম অনুযায়ী। তেমনি পিতার বা মাতার নামের মধ্যেও ডট থাকলে ডট ইউজ করা যাবে না। সিলেক্ট প্রফেশন, তো সিলেক্ট প্রফেশনের ক্ষেত্রে ফাদার্স এর প্রফেশন যেটা সেটা দিবেন আর কি, দিয়ে দিলাম। ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। ন্যাশনাল এনআইডি নাম্বার এটা কিন্তু অপশনাল, বাট অপশনাল হলেও এটা দিতে হবে, না হলে আপনাকে পাসপোর্ট অফিসে অনেক হয়রানি করবে। সেই ক্ষেত্রে আপনারা দিয়ে নেবেন আর কি। মাদার ইনফরমেশনের ক্ষেত্রেও আপনারা অবশ্যই ওই যেটা বলছি যে এনআইডি এর সাথে মিলিয়ে লিখবেন, অথবা আপনার সার্টিফিকেটে যেভাবে আছে ওইভাবে লিখবেন। যেমন আমার হচ্ছে এনআইডিতে এইভাবে আছে, তো আমি এটাই জাস্ট লিখে দেবো আর কি। লিগ্যাল গার্ডিয়ান এটা সাধারণত যাদের মানে পিতামাতা নাই বা দত্তক থাকে এই টাইপ যারা, ওদের ক্ষেত্রে। তো এটা যাদের পিতামাতা আছে তাদের নট অ্যাপ্লিকেবল এই টিক চিহ্ন থাকবে, দেন সেভ এন্ড কন্টিনিউতে যাবেন। আসার পরে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল, আর যদি বিবাহিত হন তাহলে ম্যারিড দিবেন, আর যদি ডিভোর্স মানে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ডিভোর্স দিবেন, বা যদি স্বামী মারা যায় সেক্ষেত্রে নিচে যে কোনো একটা সেট করতে পারেন। তো যাই হোক, আহ, যদি ম্যারিড দেন সেক্ষেত্রে যেটা হবে সেটা আপনি একটু দেখাই। ম্যারিড দিলে আপনার স্বামী বা স্ত্রীর নাম অবশ্যই তাদের এনআইডিতে বা বার্থ সার্টিফিকেটে যেভাবে আছে ঠিক ওইভাবেই লিখতে হবে। প্রফেশনটা ওইভাবেই দিতে হবে। ন্যাশনালিটি বাংলাদেশি তো অবশ্যই। স্পাউস আইডেন্টিফিকেশন নাম্বার, স্পাউস আইডেন্টিফিকেশন নাম্বারই তাদের হচ্ছে এনআইডির নাম্বার অথবা বার্থ সার্টিফিকেট যে নাম্বার ওইটা এখানে দিতে হবে। এটা কোনোভাবে ভুল করেন না। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন ম্যারিড দিবেন সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট অফিসে অবশ্যই ম্যারিড সার্টিফিকেট শো করতে হবে। তো আমি যদি সিঙ্গেল, সিঙ্গেলে প্রেস করলাম, দেন সেভ এন্ড কন্টিনিউ। এমার্জেন্সি কন্ট্যাক্ট, এমার্জেন্সি কন্ট্যাক্টে আপনি যে কাউকে রাখতেন, আপনার বড় ভাই, বাবা মা, কাজিন, ছেলে মেয়ে, এবং যে কাউকে। কিন্তু আমি আমার ফাদারকে রাখলাম। তো ফাদারকে দিলাম যে আগে ফাদারের ইনফরমেশন দিছি ওইটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। তো এখান থেকে আবার ফাদার ইনফরমেশন গুলো আবার মানে ফাদারের অ্যাড্রেসটা দিতে হবে আর কি। তো আপনারা দিয়ে নেবেন ফাদারের অ্যাড্রেস আমাদের এনআইডিতে যেভাবে আছে সেম। তো আমি ওইটাই জাস্ট লিখে দিলাম আর কি। পোস্ট অফিস, পুলিশ স্টেশন। ইমেল অ্যাড্রেস অপশনাল, আপনারা যদি ফাদারের ইমেল অ্যাড্রেস থাকে সেটা দিতে পারেন, নাহলে দেওয়ার দরকার নেই। ফাদারের ফোন নাম্বারটা দিতে পারেন, দেন সবকিছু একবার ক্রস চেক করবেন, করে সেভ এন্ড কন্টিনিউতে দিবেন। এবার আসছে মূল বিষয় যে পাসপোর্ট অপশন, আপনারা কত পৃষ্ঠার পাসপোর্ট নেবেন। যদি খুব বেশি ভ্রমণ করেন বা ব্যবসায়িক কাজে বাইরে যান সেক্ষেত্রে 64 পৃষ্ঠা নেবেন, আর নাহলে 48 পৃষ্ঠা। আর ভ্যালিডিটি অবশ্যই 10 বছরের নেবেন, এটা আমাদের জন্য অনেক সাশ্রয়ী হবে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে দিবেন। এরপরে আসছে যে আপনারা মানে রেগুলার ডেলিভারি অর্থাৎ 21 কর্মদিবসের মধ্যে পাসপোর্ট নেবেন কিনা, সেক্ষেত্রে আপনাদের ফি হচ্ছে যে 5,750। আর যদি এক্সপ্রেস দ্রুত নিতে চান সেক্ষেত্রে 10 কর্মদিবস, সরি 7 কর্মদিবস, ফি হচ্ছে 8,500 টাকা। তো আমি রেগুলারে নিব, দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিব। এরপরে আপনি যেটা পাবেন যে লাস্ট একবার আপনি দেখতে পাবেন আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেই ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, হ্যাঁ, সেটা এখানে এডিটে গিয়ে ওই স্টেপটা ঠিক করতে পারবেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি না থাকে সেই ক্ষেত্রে জাস্ট সব ক্রস চেক করা হয়ে গেলে জাস্ট এখানে ঠিক এটাতে টিক মার্ক দিতে হবে অবশ্যই, যে আপনি যে তথ্য দেবেন সব ঠিকঠাক এই টাইপ আর কি। দেন কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট,
কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্টে গেলে আপনারা অবশ্যই অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে অফলাইন পেমেন্ট সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট, এখানে আসার পরে এরকম একটা স্টেট ওয়েটিং ফর পেমেন্ট, মানে আপনি এখনো পে করেন নাই। তো আমি যে পাসপোর্ট অফিস, আমার এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না, সুতরাং এই লেখাটা আসলে ইউ ক্যান জাস্ট স্কেডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট এই টাইপের কি। তো দেন ভিউ দ্য অ্যাপ্লিকেশন ডাটা, তথ্য দেখতে হবে, মানে এই ধরনের সামারিটা শো করবে। তো এখানে আপনি যেটা করবেন অবশ্যই অফলাইন পেমেন্ট করবেন, বিকজ সামহাও যদি আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করতে হয় সেক্ষেত্রে আপনি পেমেন্টটা লস যাবে না। তো ওই জন্য আপনি অফলাইন পেমেন্ট সিলেক্ট করবেন। আর অফলাইনে কীভাবে পেমেন্ট করতে হয় সেটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এটা দেখতে পারেন। তো অফলাইন পেমেন্ট দেন কন্টিনিউ। এমন হয়ে গেলে এই যে আপনাদেরকে একটা ইয়ে শো করবে, মানে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে স্ট্যাটাস দেখাবে সাবমিট, মানে আমার আবেদনটি সাবমিট হয়ে গেছে। এখন জাস্ট আপনি আপনার আহ, তো আপনাকে দুইটা ফর্ম দেওয়া হবে, সেটা আপনার মেইলে পাঠিয়ে দেওয়া হবে। ফর্ম দুইটা হবে যে এইরকম, একটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন, মানে আপনার ফুল একটা ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, আর একটা হচ্ছে সামারি। এই দুইটা প্রিন্ট করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে গিয়ে পাসপোর্ট অফিসে জমা দেবেন। আপনার কাজ এতটুকুই। তো আবারও বলছি, যারা এত ঝামেলা করতে চান না, চাচ্ছেন যে কাউকে দিয়ে অ্যাপ্লিকেশন করাবেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ই পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা বা কারো এক্সপিরিয়েন্স বা লেটেস্ট আপডেট মানে পেতে চাইলে আমাদের একটা ছোট্ট একটা ফেসবুক গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটাও হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।